এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ২ বছরের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের টেট দিতে হবে। ২০১০-এর আগে শিক্ষক শিক্ষিকাদের টেট দিতে হবে। প্রথম টেট ওয়েস্ট বেঙ্গল হয়েছিল ২০১২ সালে। তো এখন এই রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে চলছে তর্ক বিতর্ক, টেট দিতে হবে কি হবে না এই নিয়ে। কিন্তু এর মধ্যে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি ভালো খবর এলো। আপনারা সকলেই জানেন, কিন্তু এই যে জাস্টিস দীপঙ্কর দত্ত যে অর্ডারটি দিয়েছিলেন, একটি মাইনরিটি স্কুলের অর্ডার দিতে গিয়ে তিনি নন মাইনরিটি স্কুলের সবার ক্ষেত্রে কিন্তু এটা বাধ্যতামূলক করে ফেলেন কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে। সেটা আপনারা জানেন যে এনসিটির 12A এবং সেকশন 23 অফ আরটি অ্যাক্টের উপরে ভিত্তি করে তিনি সেই অর্ডারটি দিয়েছিলেন। কিন্তু ওনার রায় যে একটু ভুল বুঝেছেন উনি, মনে হচ্ছে ওনার রায়টি উনি দিয়েছেন সেটি ভুল মনে হচ্ছে। হয়তো আরেকটি কারণ, যে রিভিউগুলি করা হয়েছে ওনার বেঞ্চে বা মহারাষ্ট্রের যে মামলা, সবাইকে টেট দিতে হবে বাধ্যতামূলক ২ বছরের মধ্যে। ওই যে মূল অর্ডার কপি 1 সেপ্টেম্বর 2025 হয়েছিল, সেই মামলার মূল মামলার ক্ষেত্রে যে একাধিক রিভিউ হয়েছে, সেই রিভিউয়ের রেজাল্ট বলা যেতে পারে এটার ফলশ্রুতি, বা এটা রিভিউয়ের রেজাল্ট এটাই হতে পারে। ওনার সিদ্ধান্ত রিভিউতে এটাই হবে, আর সমস্ত মামলার ক্ষেত্রে এটাই হয়ে গেছে বলা যেতে পারে। তাহলে এটা শিক্ষক শিক্ষিকাদের দিকে কিন্তু একটি পজিটিভ দিক। তাদের টেট নাও দিতে হতে পারে, যে লার্জার বেঞ্চে গেছে সেই লার্জার বেঞ্চে কিন্তু একটা সমাধান হতে পারে। 5 জাজেসের বেঞ্চে কিন্তু এটা গেছে যে 29শে অক্টোবর এই মামলার শুনানি হতে পারে। কিন্তু 29শে অক্টোবরের যে একটি লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, মেইন লিস্ট, সেখানে কিন্তু এখনো লিস্টেড আসেনি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে এখানে যে অফিস রিপোর্ট কপি একটি গুরুত্বপূর্ণ, যে কেন বলছি, ডাইরেক্ট অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট রাইট টু এডুকেশন ইজ দ্য প্রিকারসরি অ্যান্ড এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইট, and Article 21A was inserted by furtherance of the Article 14, 15, 16, 21, 29, 30, 38, 39, 46, and to achieve the golden goals enshrined in প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। এই যে রাইট টু এডুকেশন, এই অগ্রদূত, রাইট টু এডুকেশন হয় একটি এডুকেশনের জন্য একটি অগ্রদূত অ্যান্ড এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট যে মৌলিক অধিকারের সঙ্গে রাইট টু এডুকেশন অবশ্যই একটি যুক্ত বা এটি একটি অগ্রদূত বলা যেতে পারে। অ্যান্ড আর্টিকেল 20 অন এ was inserted in furtherance of the article 14, 14, 15, যে আর্টিকেলগুলোর কথা বলা হয়েছে এটার সঙ্গে 21 বা আরটি অ্যাক্ট কিন্তু সন্নিবেশিত আছে বা যুক্ত রয়েছে। টু অ্যাচিভ দ্য গোল্ডেন গোলস, সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য। এনশ্রিন ইন প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, যিনি কনস্টিটিউশনের প্রিয়াম্বলে বা প্রস্তাবনায় এনশ্রিন মানে লিখিত রয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ একটি অর্ডার। ডাইরেক্ট অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট S14 of the RT Act is arbitrary and contrary to Article 14, 15, 16, 21, 29 এ প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন এই যে আর্টিকেলগুলো কথা বলা হয়েছে সেগুলোর সঙ্গে আরটি অ্যাক্ট 14 একটি মানে কন্ট্রারি তৈরি হয়েছে, বিরোধ তৈরি হয়েছে। হেন্স ভয়েজ অ্যান্ড ইনঅপারেটিভ। Alternatively, direct and declare that S14 is clarificatory provision and does not give special status to minority যারা টিচার রয়েছে তাদের জন্য তাদের স্পেশাল প্রভিশন বা ক্লারিফিকেশন হতে পারে না। তার মানে কি, মাইনরিটি টিচারদের যে টেট দিতে হবে না সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। চ্যালেঞ্জ করেছেন কে? নীতিন উপাধ্যায় নামে একজন ব্যক্তি, তিনি চ্যালেঞ্জ করেছেন যে মাইনরিটি টিচারদেরও যদি টেট না দিতে হয় সেটা আরটি অ্যাক্ট ক্ষুণ্ণ করছে, প্রিঅ্যাম্বল অফ কনস্টিটিউশনে যেটা সন্নিবেশিত রয়েছে সেটার সঙ্গে একটা কন্ট্রারি তৈরি হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেলের সঙ্গে। Direct and declare that S15 of the RT Act is arbitrary and contrary to Article 14, 15, 16, 21, 21A and preamble of the Constitution. Hence, void and inoperative, and the school providing both religious and secular education are covered under the provision of the RT Act. সমস্ত স্কুল প্রোভাইডিং বোথ রিলিজিয়াস ধর্মীয় স্কুল অ্যান্ড সেকুলার এডুকেশন, নিরপেক্ষ শিক্ষা, আর কভার্ড আন্ডার দ্য প্রভিশন আরটি অ্যাক্ট, সবই আরটি অ্যাক্টের মধ্যে পড়ে যায়। তাহলে কেন এদের টেট দিতে হবে না? ত্রিপুরার ক্ষেত্রে যে যারা মাইনরিটি স্কুল তাদের টেট দিতে হবে না, সেটা কিন্তু কি এক প্রকার চ্যালেঞ্জ বলা যেতে পারে এই মামলার ক্ষেত্রে। সেই জন্য তাদেরও টেট দিতে হবে, সেখানে নন মাইনরিটি সবাইকে একটা টাইমে টেট দিতে হচ্ছে। এটা নিয়ে গভীর উপলব্ধি কিন্তু জাস্টিস দীপঙ্কর দত্ত করেছেন। সেই জন্য এই মামলাটি কিন্তু তিনি 5 জাজেস বেঞ্চে পাঠিয়েছেন। সেই জন্য গত দিনের যে মামলা, একটি মামলা উঠেছিল, এই মামলাটি
15 অক্টোবর 15/10/2025 এই মামলাটি উঠেছিল। সেই মামলার সঙ্গে কিন্তু যে মূল 1 সেপ্টেম্বর 2025 যে মামলাটি ছিল, যে অর্ডার তিনি ফাইনাল অর্ডার জাজমেন্ট দিয়েছেন, সেটা কিন্তু উনি ট্যাগ করে দিয়েছেন। ওনার ভুলটা উনি বুঝতে পেরেছেন, কারণ রিভিউ রিভিউ যখন একটি করা হয় তখন কিন্তু সেই পুরানো জাস্টিস দ্বয়ের বেঞ্চে গিয়ে হাজির হয়। আমরা এসএসসি মামলার ক্ষেত্রে দেখেছি, যেহেতু জাস্টিস সঞ্জয় কুমার চিফ জাস্টিসের সহযোগী ছিলেন, ওই বেঞ্চে কিন্তু সমস্ত মামলাগুলো গেছে, বা এখনো এসএসসি যত মামলা কিন্তু ওই বেঞ্চে যাচ্ছে, রিভিউ কিন্তু ওই বেঞ্চে যাবে। তখন ওনার অর্ডার থেকে উনি মান্যতা অমান্য করতে পারবেন না বলেই, ওনার অর্ডারে উনি অনড় থাকবে বলে, যে একটি দেশব্যাপী এর প্রভাব পড়বেন বলেই তিনি কিন্তু 5 জাজেসের বেঞ্চে বা চিফ জাস্টিসের কাছে একটি বিশাল ইস্যুকে পাঠিয়ে দিলেন। এটা কিন্তু একটি ভালো দিক শিক্ষক শিক্ষিকাদের জন্য। এবার আমরা শেষের দিকে আসলে দেখতে পাবো যে মূল মামলা অঞ্জুমান ঈশান ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, এই যে মামলার সঙ্গে কিন্তু এই মামলা কিন্তু ট্যাগ হয়েছে, সেটা স্পষ্ট এখানে প্রকাশিত। দ্য সিমিলারিটি ফাউন্ড দ্য প্রেজেন্ট কেস ইজ বেসড অন, এই কেসটি কিসের উপরে ভিত্তি করে, যে মূল মামলা ছিল সেই মামলার উপরে ভিত্তি করে। দ্য রিট পিটিশন অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যাবভ মেনশন ইজ লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট উইথ দ্য অফিস রিপোর্ট। এই হচ্ছে আসল বিষয়। তাহলে এখান থেকে জাস্টিস ভেবেছেন এবং উনি একটা সুরাহ চেয়েছেন। তাহলে আপনারা জানেন যে এইটা, এই মূল অর্ডারের সঙ্গে বা মূল মামলার সঙ্গে কিন্তু এই যে মামলাটি রয়েছে সেই মামলাটি কিন্তু ট্যাগ হয়ে রয়েছে। তাহলে রিভিউ পিটিশন গুলো জাস্টিস দীপঙ্কর দত্তের বেঞ্চে আলাদা করে শুনানির কোনো প্রয়োজন হবে না। ওনার এই মামলাগুলো যদি রিভিউ গুলো ওনার চেম্বারে উঠলেই উনি সঙ্গে সঙ্গে বলে দেবেন ওই ম্যাটার রয়েছে, ওখানে ট্যাগ হয়ে যাবে। কারণ উনি এই নীতিন উপাধ্যায়ের মামলায় ইতিমধ্যে বলে দিয়েছেন যে আমি এই যে মূল মামলার সঙ্গে আমরা ট্যাগ করে দিলাম, জাস্টিস ওখানে ওই মামলাটি শুনবেন। 5 জাজেস বেঞ্চ সম্ভবত, যেটা আমরা জেনেছি বিভিন্ন জায়গা থেকে। কিন্তু 29 তারিখে যে লিস্ট প্রকাশিত হয়েছে, প্রথম যে লিস্টটা প্রকাশিত হয় সেই লিস্টে কিন্তু এখনো শুনানির জন্য কোনোভাবে লিস্টেড নেই। এই হচ্ছে আপডেট। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।